খালাতো বোনের বিয়েতে বউযাত্রী হয়ে এসে এখন নিজেই বউ হয়ে বসে রয়েছি। এখনো যেন সবকিছু স্বপ্নের মতো লাগছে। একটি মেয়েকে জোরপূর্বক বিয়ে দেওয়া হচ্ছে, অথচ এই নিয়ে কারোর কোনো মাথা ব্যথাই নেই। অবশ্য জোরপূর্বক কথাটি সম্পূর্ণরূপে ভুল। তারা মোটেই আমাকে জোর করেনি, করেছে ইমোশনাল ব্ল্যাকমেইল। কথাটা ভাবতেই হৃদয়ের অন্তঃস্থলে তিতকুটে অনুভূতিটা মাথা চাড়া দিল। এমনটা তো হওয়ার কথা ছিল না। খালাতো বোন আফিয়ার বিয়েতে বউযাত্রী হয়ে এসেছিলাম, অথচ আজ নিজেই বউ হয়ে বসে আছি। ঘটনা সূত্রপাত হয় 4 দিন আগে। বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। হুট করেই ধারার নানা ভাই অর্থাৎ আমার নানা জামাল আহমেদের বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়। তার মুখ নীল বর্ণ ধারণ করে, ছটফট শুরু করেন তিনি। অবস্থার অবনতি দেখে ধারার বড় মামা রাজ্জাক আহমেদ তাড়াতাড়ি পার্শ্ববর্তী হাসপাতালে তাকে ভর্তি করান। বাড়ির সকলের মুখ থমথমে। শুভ অনুষ্ঠান না কালো প্রহরে পরিণত হয়। করিডোরে থমথমে মুখে বসেছিল ধারা। হৃদয়ের ভীষণ প্রিয় নানা ভাইয়ের অসুস্থতা তাকে ভেতর থেকেই দুর্বল করে দিচ্ছিল। ঘণ্টাখানেক বাদে ডাক্তার বের হন। তিনি জানান ওনার অবস্থা এখন মোটামুটি ভালো। ব্যথা প্রশমিত করতে ওষুধ দিয়েছি, তবে আমার মনে হয় ওনার হার্ট অ্যাটাক হয়েছে। কিছু টেস্ট দিয়েছি, রিপোর্ট আসলে বলতে পারবো। জামাল আহমেদের নিজের ছেলে রাজ্জাক সাহেব নিজেকে একজন ব্যর্থ ছেলে মনে করতে লাগলো। এর মাঝেই নার্স জানিয়ে যায় জামাল সাহেব নিজের পরিবারের লোকজনদের সাথে দেখা করতে চায়। প্রথমে রাজ্জাক সাহেব এবং সুভাষিনী বেগম ভেতরে গেলেন। মিনিট 15 বাদে থমথমে মুখে বের হলেন। গম্ভীর রাশভারী কণ্ঠে বললেন, বাবা অনল এবং ধারার সাথে দেখা করতে চান। অনল ধারার মামাতো ভাই। সে রাজ্জাক সাহেব এবং সুভাষিনী বেগমের একমাত্র ছেলে এবং জামাল সাহেবের বড় নাতি। তৃতীয় প্রজন্মের বড় ছেলে বিধায় এই বাড়িতে তার দাপটও বেশ কড়া। হবে নাইবা কেন, ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র, সুদর্শন, লম্বা, গায়ের রং ফর্সা, একদম নায়কের মতো একটা ভাব, এবং ধারার বান্ধবী মহলের একমাত্র ক্রাশ। রোজ কত মেয়ে যে প্রেমপত্র দেয় তার হিসেব নেই, কিন্তু সে কাউকেই পাত্তা দেয় না। তার মতে কেউই তার যোগ্য নয়। ধারার ঠিক এই কারণেই লোকটিকে অপছন্দ। নিজেকে যথারীতি প্রিন্স উইলিয়াম ভাবা ব্যক্তিটি সর্বদাই যেন তার উপর নিজের আধিপত্য খাটাতে চায়। ধারা আর চোখে অনলের দিকে তাকালো। লোকটি যেন নির্বিকার। মোবাইলটা পকেটে পুরেই দাদার কেবিনের দিকে পা বাড়ালো সে। ধারাও একটা ছোট্ট নিঃশ্বাস গোপন করে পিছু নিল তার। কেবিনে প্রবেশ করতেই বিছানায় শায়িত নানা ভাইকে দেখে নিজেকে আটকাতে পারল না ধারা। প্রিয় মানুষটিকে হারানোর অনুভূতি হুল্লোড় করলো। ধারা ছুটে গেল নানার কাছে। সে চায় না মায়ের মতো নানাকেও হারাতে। নানা ভাই নিষ্প্রভ হাসি এঁকে বললেন, কি গো ধারা রানী, কান্দো নাকি? কান্দো না, সবারই তো যাইতে হয়। এসব কথা না বললে হয় না দাদা যান, আপনি যথেষ্ট ফিট, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। নির্লিপ্ত স্বরে কথাটা বলল অনল। ক্ষীণ বিরক্তিও ছিল। তাকে বিচলিত দেখালো না। অপরদিকে ধারা কেঁদে কেটে একদম শেষ। তার কান্না যেন অনলের বিরক্তির উৎস। এবার বেশ আবেগী কণ্ঠে জামাল সাহেব বললেন, আমার মরতে ভয় নাই, শুধু একখান চিন্তায় দুর্বল করে দিচ্ছে আমাকে। আমি চলে গেলে আমার ধারা রানীর কি হইব? নানা ভাই এভাবে বলবেন না। জড়ানো কণ্ঠে ধারা কথা বলছে। কাঁদতে কাঁদতে তার হিসকি উঠবার জোগাড়। এদিকে ভুরু কুচকে উঠল অনলের। সে খানিকটা বিস্মিত স্বরে বলে, ধারার আবার কি হবে? ও তো বানের জলে ভেসে আসেনি। এতকাল যেমন আমাদের কাছে থেকেছে আজও তাই থাকবে। তুমি বোঝো না অনল, এতকাল ওর বাপ আমার উপরে কথা কইতে পারে নাই, তাই ওরে নিতে পারে নাই। কিন্তু আমি মরলে ও হয়ে যাবে লাগাম ছাড়া সার। জোর করে ধারারানীকে লয়ে যাবে, আর তুমি কিচ্ছু করতেও পারবা না। ধারারানী ওই মহিলার কাছে থাকতে পারবে না। তাই আমি একখান সিদ্ধান্ত নিছি। ধারারানী, আমারে তুমি ভালোবাসো না? খুব ভালোবাসি, খুব ভালোবাসি নানা ভাই। তাহলে এই একখান কথা রাখবা? নানা ভাইয়ের শেষ কথা, আপনি যা বলবেন তাই রাখবো। তাহলে তুমি অনলের বিয়া করবা। কথা দাও, তোমাদের সুখী সংসার দেখে মইরেও শান্তি পাবো। কথাটা বজ্রপাতের মতো ঠেকলো ধারার কাছে। স্নায়ুকোষ কাজ করা বন্ধ করে দিল। কথাটা মস্তিষ্কে পেন্ডুলামের ন্যায় ঘুরতে লাগলো। বিমূর কণ্ঠে বলে উঠল, জি, এইটাই একমাত্র উপায়। তোর বাপ আর কখনো তোকে জোর করতে পারবে না, আর রাজ্জাকেরও জোর থাকবে। তার ভাগ্নিরে নিতে পারবে, পুত্রবধূরে না। অসম্ভব। জামাল সাহেবের কথার তীব্র প্রতিবাদ জানালো অনল। ক্ষীণ কণ্ঠে বলে উঠল, পাগল নাকি? ধারা আর আমি? অসম্ভব। এ বিয়ে আমি করব না। আমাদের বয়সের ডিফারেন্স দেখেছেন? ও কেবল 19-এ পা রেখেছে, আর এদিকে আমি 28। এত বছরের ডিফারেন্সে বিয়ে করা অসম্ভব। উপরন্তু ও কেবল ভার্সিটিতে উঠেছে। বিয়ে করে সংসার করার থেকে ওর এখন পড়াশোনা করা বেশি জরুরি। আর আপনার নাতনির মতো একটা স্টুপিড মেয়েকে বিয়ে করে নিজের জীবনের জলাঞ্জলি দেবার কোনো ইচ্ছে নেই আমার। আপনি রেস্ট নেন, ইনশাল্লাহ আপনার কিছুই হবে না। বলেই হনহন করে বেরিয়ে গেল অনল। অনলের স্টুপিড কথাটা কর্ণপাত হতেই কান গরম হয়ে গেল ধারার। অন্য সময় হলে 4 কথা শুনিয়ে দিত, কিন্তু অবস্থা অনুকূলে নেই, তাই চুপ থাকাই শ্রেয়। উপরন্তু সে যে মূর্তিরূপে বের হয়েছে তাতে বিয়ে হবে না। তাই মুহূর্তে ওঠা রাগ জল হয়ে গেল। অপরদিকে জামাল সাহেব নাতির ঝাড়ি খেয়ে চুপ মেরে গেলেন। ধারা স্মিত হেসে বলল, নানা ভাই ঘুমান, আমি আসছি। ধারা ভেবেছিল বিয়ের ফাড়াটা হয়তো কেটে গেছে, কিন্তু তাকে ভুল প্রমাণ করলেন জামাল সাহেব। তিনি কঠোর প্রতিজ্ঞা নিয়েছেন বিয়েটা দিয়েই ছাড়বেন। জামাল সাহেবের রিপোর্ট এলো, হার্টে ব্লক ধরা পড়ল।
এ বয়সে অপারেশন করা অসম্ভব, অপারেশনে মৃত্যু ঝুঁকি আছে বিধায় ডাক্তার মানা করে দিলেন। এদিকে জামাল সাহেব ছেলে ও ছেলের বউয়ের উপর আবেগী অত্যাচার চালান। ফলে রাজ্জাক সাহেব এবং সুভাষিনী বেগম আবেগের তাড়নায় তার দলে ভিড়লেন। অনল অবিচল, সে বিয়ে করবেই না। কিন্তু বিধিবাম জামাল সাহেবের আবার বুকে ব্যথা শুরু হলো। ডাক্তারও তাকে চিন্তামুক্ত রাখতে নির্দেশ দিলেন। ফলে 70 বছরের বৃদ্ধের জেদের সামনে হেরে গেল 28 বছরের যুবকের নীতি। বাধ্য হয়ে নিজ বধূরূপে গ্রহণ করতে হলো ধারাকে। একই মঞ্চে বিনা নোটিসে বিয়ে হলো অনল ধারার। এখন লাল বেনারসি পরে ঘোমটা দিয়ে ফুলসজ্জিত বিছানায় বসে রয়েছে সে, তাও এমন এক ব্যক্তির প্রতীক্ষায় যাকে দুই চোখে সহ্য হয় না। ধারার বড় মা সুভাষিনী বেগম প্রসন্ন মুখে ঘরে প্রবেশ করলো। ধারা টলমল দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তিনি ধারার মনস্থিতি ঠাহর করতে পারলেন হয়তো। সবাইকে বের হতে বললেন কয়েক মুহূর্তের জন্য। তারপর ধারার পাশে বসলেন। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম স্বরে বললেন, রাগ করেছিস বড় মার ওপর? হ্যাঁ, খুব রাগ করেছি। কেন করলে তোমরা এসব? এভাবে কেন ইমোশনাল ব্ল্যাকমেইল করলে আমার সাথে? কি করব বল, বাবার শরীরটা তো ভালো নেই। তার ইচ্ছের দামটুকু যদি দিতে না পারি সারা জীবন দায়ী থেকে যাব। আর সত্যি বলতে আমিও মনে মনে চাচ্ছিলাম যেন তুই আমাকে ছেড়ে কোথাও না যাস। তোকে বিয়ে দেবার কথা ভাবলেই বুক কাঁপতো আমার, তাই অমত করলাম না। জানি আমার ছেলেটা একটু দাম্ভিক, একটু তেতো স্বভাবের, কিন্তু ও তোকে সুখে রাখবে, দেখিস। আচ্ছা, তুই খুশি নোস আমার কাছে সারা জীবন থাকবি? বড়মার আবেগী স্বরে বলা কথাটায় সম্মতি না দিয়ে পারল না। ধারার বয়স যখন কেবল 6 বছর, তখন তার মা সুরাইয়া বেগম ইন্তেকাল করেন। তখন থেকে নানা বাড়িতে তার বেড়ে ওঠা। মায়ের মৃত্যুর পর অনাথ ধারাকে সামনে বসে থাকা নারীটি মাতৃ স্নেহে মানুষ করেছে। তাই তাকে কষ্ট দেবার কথা ভাবতেই অস্থিরতা শুরু হয় ধারার মাঝে। মনে হাজারো অভিযোগ থাকলেও কিছুই বলে না সে। সুভাষিনী বেগম ধারার ললাটে চুমু এঁকে বললেন, চিন্তা করিস না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। সুভাষিনী বেগমের প্রস্থানের পর ডুকরে কেঁদে উঠল ধারা। অনুভূতিগুলো লাগাম ছাড়া হয়ে যায়। কিশোরী হৃদয়ের মাঝে যে প্রণয়ের অঙ্কুরোদ্গম হয়েছিল তা এখন পরিস্ফুটিত হয়ে ফুটন্ত গোলাপের রূপ নিয়েছে। সেখানে অনলের আগমন সেই ফুলটিকে ঝরিয়ে দিতে সক্ষম। এই অযাচিত সম্পর্কটিকে কিছুতেই মেনে নিতে পারছে না ধারা। মুখশ্রীতে হাত দিয়ে কিছু সময় কাঁদে সে। ভাগ্যের এমন প্রহেলিকায় যেন নিজেকে অসহায় লাগছে ধারার, বড্ড অসহায়। সময় অতিবাহিত হতে লাগলো। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে কখন ঘুমিয়ে গেছে সেটিও টের পায়নি। সেই বেনারসি সেই সাজেই বিছানায় উপর হয়ে ঘুমিয়ে গিয়েছিল সে। অবশ্য ঘুমাবে নাই বা কেন? এই 4 দিন বিয়ের টেনশনে এক বিন্দুও তার ঘুম হয়নি। ধারার মনে হচ্ছিল এসব একটা বিশ্রী দুঃস্বপ্ন হলে মন্দ হতো না। ঘুম থেকে চোখ খুলতেই দেখবে সব মিথ্যে, কিছুই ঘটেনি। কিন্তু তা হলো না। তন্দ্রা কাটতেই সে ধাতস্থ হলো সে ভারী কিছুর ওপর শুয়ে আছে। চোখ না খুলে হাতড়ালো কিছু সময়, কিন্তু বুঝতে পারলো না এটা কি বিছানা নাকি মেঝে। তখনই শীতল কণ্ঠ কানে এলো। স্পর্শ করা শেষ হলে হাতটা সরা। শীতল কণ্ঠ কর্ণপাত হতেই ঘুম পেছনের জানালা দিয়ে পালালো। শিরদাঁড়া বেয়ে হিম বয়ে গেল। তরক করে চোখ খুলল ধারা। চোখ খুলতেই দেখলো যাকে সে মেঝে ভেবেছিল সেটা ছিল অনলের বলিষ্ঠ বুক। তরক করে চোখ খুলল ধারা। চোখ খুলতেই দেখলো যাকে সে মেঝে ভেবেছিল সেটা ছিল অনলের বলিষ্ঠ বুক। সে এত সময় অনলের বুকের উপর ঘুমোচ্ছিল। মাথা তুলতেই অনলের গভীর কালো নয়নে আটক হলো তার নয়নজোড়া। শান্ত অথচ সুগারো দৃষ্টি হৃদয়ের অন্তঃস্থলে এক অসহ্য অনুভূতি ডানা মেলল। কিশোরী হৃদয়ে শিহরণ জাগালো। এই প্রথম কোনো পুরুষের এতটা সন্নিকটে এসেছে ধারা। এ যেন এক না বলা অনুভূতি। কোমল গালজোড়ায় রক্ত জমল, ধীরে রক্তিম হয়ে উঠল। অনলের সুগভীর নয়নে তাকিয়ে থাকার সাহস হলো না। তড়িৎ গতিতে সরে পড়ল সে। বিছানার অপর কোনায় গুটিসুটি মেরে বসল। দৃষ্টি মেঝেতে নিয়ে গেল। অনলও উঠে বসল। তার মনস্থিতি ঠাহর করা দুষ্কর। শ্যাম মুখশ্রীটা নির্বিকার বরাবরই। ধারার মনে হয় মানুষের মুখশ্রী তার মনের দর্পণ। এই বাক্যটি খাটে না কেবল অনলের ক্ষেত্রে, কারণ তার মুখশ্রী দেখে মনের ছিটে ফোটাও বোঝা যায় না। শান্ত চাহনি, নির্লিপ্ত ভঙ্গিমা, অবিচল অনর অনল। ধারা আর চোখে একবার চাইল তার বরটির দিকে, অন্যদিকে তাকিয়ে রয়েছে। বেশ ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। হয়তো এতটা সময় ধারাকে বুকে নিয়ে রেখেছে বিধায় কষ্ট হয়েছে। কিন্তু একটা ব্যাপার ধারার কিশোরী মনে প্রশ্ন সৃষ্টি করলো। অনল ভাইয়ের কানজোড়া কেন রক্তিম দেখাচ্ছে? তার কি কানে ব্যথা, নাকি আজ বিয়ের দিনও বড়মা তার কান মুলেছে? প্রশ্নটা মুখ ফসকে বের হতে গিয়েও হলো না, কারণ প্রিন্স উইলিয়ামকে এখন চটানো যাবে না। এর থেকেও কঠিন প্রশ্ন তাকে করতে হবে। সেই প্রশ্ন হলো বৃহৎ প্রশ্ন, 10 মার্কের। এই 1-2 মার্কের প্রশ্ন করার কোনো মানেই নেই। অনল মুখ গোল করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ঈষৎ বিব্রত স্বরে বলল, তুই এখানে ঘুমা, আমি বাইরে যাচ্ছি। ওরা কেউ নেই বাইরে।
এখন বাইরে গেলে সমস্যা হবে না। সব কয়টা হয়েছে মির্জাফর। আমাকে পাহারা দেওয়ার জন্য দাদাজানের কাছে ঘুষ খেয়েছে, ভালো লাগে না। যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই। অনল উঠে দাঁড়ালো, সাদা পাঞ্জাবির হাতাটি কোনোই অবধি গোটালো, এলোমেলো অবিন্যস্ত চুলগুলো বাঁ হাত দিয়ে টেনে পেছনে নিল। বিছানার পাশের টেবিলে অবহেলিতভাবে রাখা মানিব্যাগ এবং সিগারেটের প্যাকেটটা পকেটে পুরে বাইরের দিকে পা বাড়াতেই ধারা থমথমে স্বরে বলে উঠল, কেন বিয়েতে রাজি হলে তুমি অনল ভাই? তুমি না বলেছ এই বিয়ে তুমি করবে না? তাহলে কেন রাজি হলে? ধারা, সারাদিন খুব ক্লান্তি গেছে, আমরা এসব নিয়ে কালকে কথা বলবো, তুই রেস্ট নে। বেশ শান্ত এবং ধীর কণ্ঠে কথাটা বলল অনল। সে মোটেই এখন এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছে না। দাদাজানের ইমোশনাল ব্ল্যাকমেলের কাছে পরাজিত হওয়ার পর অনাকাঙ্ক্ষিত ভবিষ্যৎ নিয়ে তার ভাবতে ইচ্ছে হয়নি। সে সত্যিই জানে না অদূর ভবিষ্যতে তার এবং ধারার পরিণয়ে প্রণয়ের ছাপ থাকবে কিনা, নাকি কেবল প্রহেলিকা হয়েই থেকে যাবে এই বিয়েটুকু। ধারার কিশোরী মন যে এখনো অবুঝ। অনলের উত্তরটি ধারাকে শান্ত করার বদলে আরো অস্থির করে তুলল। ভেতরের জমায়িত অভিমানগুলো ক্রোধের রূপ নিল। চুপ করে সহ্য করা সম্ভব হলো না। বিদ্রোহ করে উঠল কিশোরী ধারা। অভিমানী স্বরে বলল, কাল কেন? আজই আমি বিহিত চাই। নানা ভাইয়ের সামনে তো খুব বলেছিলে আমার মতো স্টুপিড মেয়ের জন্য জীবন জলাঞ্জলি দিতে পারবে না। সে সিদ্ধান্তের কি হলো? নাকি বিয়ের পর মত বদলে নিয়েছ? একদিনেই মন বদলে গেল নাকি? এই বিয়ে আমি মানি না, পারবো না আমি এই অযাচিত সম্পর্ক বয়ে নিতে। অনল ভাই, আমারও ইচ্ছে আছে, পছন্দ আছে। নানা ভাই বৃদ্ধ মানুষ, সে না হয় বোঝেনি, কিন্তু তুমি কি করে পারলে আমার জীবনটাকে নিয়ে জুয়া খেলা খেলতে? একবারও বিবেকে বাঁধলো না? তুমি নাকি অতি শিক্ষিত মানুষ, তোমার মতো বিচক্ষণ মানুষ আর হয় না। কি হলো সেই সবের? কেন এমনটা করলে তুমি? নাকি আমার সাথে শোধ তুলতে করলে এমনটা? তোমাকে বিরক্ত করা শোধ? আমি উত্তর চাই অনল ভাই, উত্তর দাও। এখন দেবে, আজই দেবে। অনল এত সময় হাত মুষ্টিবদ্ধ করে শুনছিল। চোয়াল শক্ত হয়ে এলো তার। সারাদিনের ধকলে শরীর এবং মন উভয়ই ক্লান্ত। তার মাঝে এই তীক্ষ্ণ প্রশ্নগুলো যেন মস্তিষ্কে আগুন ধরিয়ে দিল। শান্ত অনল অগ্নিমূর্তি ধারণ করলো। পেছনে ঘুরেই ঝুঁকে দাঁড়ালো ধারার দিকে। ধারার চোখে চোখ রাখলো। অনলের এমন কাজে খানিকটা ভরকালো ধারা। ঈষৎ কেঁপে উঠল সে। অনলের জ্বলন্ত চোখ জোড়ার দিকে তাকাতেই গলাটা শুকিয়ে গেল ধারার, কিন্তু সেদিকে অনলের ভ্রুক্ষেপ হলো না। তীক্ষ্ণ স্বরে বলল, তোর কি মনে হয় আমি তোকে ভালোবাসি? আমার বুকের মধ্যেখানে তোর জন্য অনুভূতিরা জোয়ার আনে? আমার বন্ধ মস্তিষ্কে তোর নামে সুপ্ত আবেগ আছে, যা প্রতিনিয়ত আমি লালন করি পরম যত্নে। আত্মজেদী দাম্ভিক মানুষের মাঝে যে রক্তমাংসের হৃদয়টা, তা তোর জন্য স্পন্দিত হয় প্রতিক্ষণে। স্পন্দনগুলো বেসামাল হয়ে যায় তোর জন্য? তোর তাই মনে হয়? ধারা বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকে অনলের দৃষ্টির দিকে। শান্ত দিঘির মতো চোখ জোড়া জ্বলছে। ছাই চাপা আগুনের মাঝে জ্বলন্ত সেই কয়লাটির মতো জ্বলছে। ধারা উত্তর দিল না, তবে এত তীব্র হাহাকার করে উঠল ভেতরটা। অনল সোজা হয়ে দাঁড়ালো, ক্রোধ সংবরণ করলো বড় বড় শ্বাস ছেড়ে। তারপর শীতল কণ্ঠে বলল, তোর যেমন হাত পা বাঁধা, আমারও। দাদাজানের শরীর খারাপ, সে অসুস্থতাকে ঢাল বানিয়েছে। আর সত্যি বলতে তোকে সে মাত্রাতিরিক্ত ভালোবাসে। আমি চাই না তোর জন্য অযথা চিন্তা করতে করতে সে অসুস্থ হোক। আমি চাই না বেলা শেষে একজন ব্যর্থ নাতির ট্যাগ মাথায় নিতে। তার কিছু হয়ে গেলে আমি নিজের কাছে অপরাধী হয়ে যাব। আর বাকি রইল এই বিয়ে। আমি আমার সর্বস্ব দিব, যেন তোর কোনো অসুবিধা না হয়। আমার পক্ষ থেকে কখনোই কোনো অসুবিধা হবে না। তুই আমার স্পেসে প্রবেশ করবি না, আমি তোর স্পেসে যাব না। এতকাল যেমন ছিলাম তেমনই থাকবো। এই সম্পর্কটা শেষ বাক্য বলার অধিকার শুধু তোর, কথা দিলাম। ধারাকে কোনো উত্তর দেওয়ার সুযোগটি দিল না অনল। হন হন করে বেরিয়ে গেল সে। নীরব আধারে বসে রইল ধারা। ধীরে ধীরে শান্ত হয়ে উঠল পরিবেশ। নিবিড় নিস্তব্ধতা বিরাজ করলো ঘরটিতে। ধারা উঠে দাঁড়ালো জানালার কাছে। আকাশ দেখা যাচ্ছে, আর চাঁদটাও গা ঢাকা দিয়েছে বিক্ষিপ্ত কালো মেঘের আড়ালে। এক হাহাকার বিদ্যমান। হাহাকারটি কি তার হৃদয়ে নাকি প্রকৃতিতে জানা নেই, তবে চোখগুলো শান্ত রইল না। বিষাদ সিন্ধু উপচে উঠল। অনলের কথাগুলো অবিবেচকের মতো নয়, তবুও কেন যেন অশান্ত হয়ে উঠল নিবৃত চিত্ত। মানুষটি সত্যি প্রহেলিকা। যাকে বোঝাই দায় হয়ে উঠেছে, তার সাথে সারাটা জীবন কি করে পার করবে ধারা? জানা নেই, কিছুই জানা নেই। তো প্রিয় গল্পপ্রেমীরা, এটা ছিল আমাদের এই গল্পের প্রথম পার্ট। গল্পটি কেমন ছিল কমেন্টে বলে যান। আর গল্পটি চলবে কিনা এটা নির্ভর করে আপনাদের ওপর। যদি লাইক কমেন্ট ভালো হয় তাহলেই কন্টিনিউ করা হবে। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। এখনকার মতো আল্লাহ হাফেজ।